জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আহ, তে পরপর ৩টা কিনোট পেপারের পরে একটু ব্রেইনের দরকার। আমরা সেই সুযোগটা পাচ্ছি না, সেই জন্য আমরা আহ, দুঃখিত। বাট আমার মনে হয় ইস্যুটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু। পভার্টি এলিভিয়েশন, ইনইকুয়ালিটি রিডাকশন অ্যান্ড ফুড সিকিউরিটি। জি, আমরা যদি প্রথমে আমাদের দেশের পভার্টির আগে আমাদের গ্লোবাল পভার্টি সিচুয়েশনটা যদি দেখি, সেটা হচ্ছে যে আমাদের গ্লোবালি এখন প্রতি 10 জনে একজন হচ্ছে পুয়ার, স্পেসিফিক্যালি এক্সট্রিম পুয়ার। বাট ওভার দ্য আমরা যদি লং টার্ম একটা হিস্ট্রি যদি দেখি পভার্টির, তাহলে দেখব যে সবচেয়ে বেশি ভালো করেছে আমাদের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক রিজনের। একটা শার্প ডিক্লাইন হয়ে গেছে। এবং নেক্সট ভালো যদি বলি, তাহলে আমি বলবো এটা হচ্ছে আমাদের সাউথ এশিয়ান রিজনের, এরা আমরা ভালো করেছি। তো সুতরাং বাট আমরা যদি একটু আহ, বাংলাদেশের অবস্থা দেখি, লং টার্মে যদি আপনি দেখেন ট্রেন্ডটা, ইট লুকস গুড। অ্যাকসেপ্ট আমরা ওভার দ্য পিরিয়ড আমরা একটা মোটামুটি একটা স্টেডি রেট অফ গ্রোথ, থ্যাঙ্কস টু দ্য গভর্নমেন্ট অলওয়েজ হ্যাভ পুট স্পেশাল কনসিডারেশন অন অ্যাকচুয়ালি পভার্টি। সেটার কারণে আমাদের আপার পভার্টি লাইন, লোয়ার পভার্টি লাইন গ্র্যাজুয়ালি সেটা কমেছে সিন্স ইন্ডিপেন্ডেন্স। অবভিয়াসলি আমাদের কোভিডের পরে এবং রিসেন্টলি আমাদের এই পলিটিক্যাল টার্মোয়েলের পরে আমাদের কিছুটা সিচুয়েশন আসছে, যেখানে একটু আবার আপওয়ার্ড ট্রেন্ড দেখা যাচ্ছে। তো এইটা একটা আমাদের ইস্যু। বাট আমরা একটা জিনিস এখানে আমাদের বুঝতে হবে, যে আমরা যেই গ্রুপ অফ পিপলের পভার্টি রিডাকশানে এখন যাচ্ছি, আমরা এখন হার্ডকোর পভার্টি পুয়ার পিপলের কাছে যাচ্ছি। এদের পভার্টি এলিভেশন আর আমরা আগে যাদের পভার্টি এলিভেশন করছি, এটার মধ্যে বিশাল একটা ডিফারেন্স আছে। আমরা যেটা যেটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে, যে আমাদের এই পভার্টিটা, যদিও বাংলাদেশ অ্যাক্রস বাংলাদেশ একটা ভালো ট্রেন্ড দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের বিভাগীয় পর্যায়ে যেই পভার্টি রিডাকশানের যদি চিত্র আমরা দেখি, তাহলে সেটা কিন্তু অনেক ডিফারেন্ট। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ করে রংপুর ডিভিশন, বরিশাল ডিভিশন এবং ময়মনসিংহ ডিভিশন, এরা কিন্তু প্রায় এখনও 75 থেকে 90% এখনও কিন্তু মডারেট টু ভেরি হাই লেভেল অফ পভার্টিতে আছে ম্যাক্সিমাম এগুলো। তো এই যে এই সিচুয়েশনটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে যে, আচ্ছা, আমাদের এই ইকোনমিক পভার্টি যেটা যেটা আমরা নর্মালি করি, সেটার সেটার একটা চিত্র আছে। আবার আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টি, এই চিত্রটাও আমাদেরকে বুঝতে হবে, যে এখানে হচ্ছে শুধু ইকোনমিক পভার্টিটা না, তাদের হেলথ, এডুকেশন, লিভিং স্ট্যান্ডার্ড, সেইটার ভিত্তিতে আমরা যেখানে আমাদের আগে যে পভার্টি রেট যেটা আমরা দেখেছি, যে এখানে আমাদের প্রায় পভার্টি রেট কমে আসছে, এক্সট্রিম পভার্টি রেট কমে আসছে নিয়ারলি 9%-এর মতো। কিন্তু আপনি যদি আমাদের মাল্টি ডাইমেনশনাল পভার্টির এটা যদি দেখেন, সেখানে আমাদের 24% মাল্টি ডাইমেনশনাল পুয়ার। এবং এই পভার্টিটা আবার আপনার হচ্ছে, দেয়ার আর ভ্যারিয়েশনস অ্যামং দ্য ডিস্ট্রিক্টস। যেখানে সিলেটটা ছিল সব রিলেটিভলি নন পুয়ার, এখানে দেখবেন যে সিলেট রিজিয়নটা হচ্ছে ভেরি হাই লেভেল অফ পভার্টি, ফলোড বাই ময়মনসিং, চিটাগং অ্যান্ড বরিশাল ডিভিশন। তো এইটা অর্থাৎ হচ্ছে যে পভার্টির, আমরা যদি ফাইন্যান্সিয়াল পভার্টি শুধু কনসিডার করি, সেই হিসাবে কিছু কিছু এই ডিভিশন এগিয়ে থাকলেও আসলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য রিয়েল পভার্টি স্টেটাস, সেইটা কিন্তু আমাদের অ্যাক্রস ডিফারেন্ট এতে আছে। সুতরাং এইটার যে পলিসি ইমপ্লিকেশন, সেটা হচ্ছে আমরা যারা পলিসি মেকার, সেখানে আমরা এটা করতে হবে। আরেকটা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট, যারা পুয়ার
তাদের মধ্যেও আবার দে আর নট হোমোজেনিয়াস। তাদের মধ্যে আছে ভেরি ভালনারেবল গ্রুপস আছে, একটা গ্রুপস আছে ট্রানজিয়েন্ট গ্রুপ, আরেকটা হচ্ছে নিয়ার আউট অফ পভার্টি আছে প্রগ্রেসিভ। এদের ডিমান্ড, এদের নেচার অফ পভার্টি, এদের ক্যাপাসিটি, দিজ আর ডিফারেন্ট। এবং তাদেরকে যদি আমি অ্যাড্রেস করতে চাই তাহলে তাদের ব্যাকগ্রাউন্ডের ভিত্তিতে তাদেরকে তাদের অ্যাগেস্টে আমাদের প্রোগ্রাম নিতে হবে। তাদের ক্যাপাসিটিগুলা, স্পেশালি দ্য হিউম্যান, ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল, সোশ্যাল ক্যাপিটাল, ন্যাচারাল ক্যাপিটাল যেগুলো আছে, এটার মধ্যে বিরাট ডিফারেন্স আছে অ্যাক্রস দ্য কিন্তু যেটা আমাদের কাজের অভিজ্ঞতায় পিকে আসবে সেখানে দেখছি যে আমরা হিউম্যান ক্যাপিটাল, ফিজিক্যাল ক্যাপিটাল এবং ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল এগুলো খুব তাড়াতাড়ি রেইজ করা যায়, কিন্তু যেটা সোশ্যাল ক্যাপিটাল এবং ন্যাচারাল ক্যাপিটাল এইখানে একটা লং টার্ম প্রোগ্রামের দরকার হয়। সুতরাং আমাদেরকে যখন পভার্টি এলিভেশনের কথা বলবো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। আমাদের এখন প্রথমে আমরা যেটা চিন্তা করতে হবে যে আমাদের এই মেজর ড্রাইভার্সগুলা কি পভার্টির, সেটা যদি করি আমরা পভার্টি কিভাবে অ্যাড্রেস করব সেটা আমাদের জন্য সুবিধা হবে। এক নম্বর হচ্ছে যদি গ্লোবাল এতে দেখি যে IMF এর অনুসারে গ্লোবালি ইকোনমিক গ্রোথটা স্লো ডাউন হয়ে আসছে। 2000 এই বছরে এটা 3.2, আগামী বছরের প্রজেকশন যেটা সেটা 3, এবং এটা মেজর কারণ হচ্ছে US, চায়না, মেক্সিকো এবং বড় বড় মেজর ইকোনমিগুলোর গ্রোথ রেট কমে আসতেছে। সুতরাং এইটার কারণ হচ্ছে ট্রেডের যে টেনশন, কিছুক্ষণ আগে রুবায়েত ভাই বলছে TTT, তারপরে হচ্ছে পলিসি আনসার্টেনিটি, জিওপলিটিক্যাল রিস্ক, এটার কারণে গ্লোবালি আসলে পভার্টি রিডাকশন রেট বা গ্রোথটা স্লো হয়ে যাচ্ছে। এটার প্রভাব আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিগুলোতে যেটা পড়ছে, বিশেষ করে লো ইনকাম কান্ট্রি, আমাদের হচ্ছে হাইলি ইনডেটেড হয়ে যাচ্ছি, আমাদের ইন্টারেস্ট রেট হাই হয়ে যাচ্ছে, ডিক্লাইনিং ডোনার সাপোর্ট। তার কিন্তু অন্যদিকে যে পার ক্যাপিটা ইনকামের যে গ্রোথ, সেইটাকে পভার্টিটাকে রিডিউস করার জন্য যেই পরিমাণে সাফিসিয়েন্ট ইনভেস্টমেন্ট দরকার সেটা করা সম্ভব না। তারপরে হচ্ছে যেই এগুলা জবগুলা হচ্ছে, যেই এই গ্রোথ যেটা হচ্ছে সেখানেও আমাদের জবলেস গ্রোথ হচ্ছে, এটা আমাদের আরেকটা হচ্ছে। বড় একটা জিনিস যেটা আজকের ডিসকাশনে ওইভাবে এখনো আসে নাই, আমার মনে হয় ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ ইস্যু ফর আস। আমাদের 80% যেই মাল্টি ডাইমেনশনালি পুয়ার যেটা আছে, তারা এই যেগুলা ক্লাইমেটিক্যালি মোস্ট ভালনারেবল এলাকায়, সেখানে হিট আছে, ড্রাউট আছে, ফ্লাড আছে, স্যালিনিটি আছে, এয়ার পলিউশন আছে, এই এলাকার থেকে আসতেছে। এবং তাদের এই 80% এই ধরনের পুয়ার পিপলরা 2টা বা 3টা বা 4টা হ্যাজার্ড পর্যন্ত তাদেরকে ফেস করতে হয়। এবং এই বিশেষ করে আমাদের সাউথ এশিয়ান রিজনে যেই কান্ট্রিগুলো আছে, এই কান্ট্রিগুলা আল্লাহর রহমতি হোক আমরা আরও বেশি ভিকটিম টুয়ার্ডস দিস ক্লাইমেটিকে। আপনি দেখেন যে সাউথ এশিয়ান রিজনে প্রায় 380 মিলিয়ন পিপল, মানে 38 কোটি পিপল মাল্টিপল আপনার হ্যাজার্ডে এফেক্টেড হচ্ছে। এটার মধ্যে আপনার হিট ওয়েভ আছে। জি, তারপরে হচ্ছে আমাদের যেমন ধরেন ইনইকুয়ালিটি যেটা বাড়তেছে, যে আমরা শুরু করেছিলাম ভালোই, মাঝখানে বেড়ে আবার একটু কমে গেছিল, আবার রিসেন্টলি এটা কিন্তু আবার বাড়তেছে। রিসেন্ট যে ডাটাটা আসছে সেখানে দেখা যাচ্ছে যে ইনফ্লেশন রেট আমাদের যে ওয়েজ গ্রোথ রেটের চেয়ে অনেক বেশি। এর ফলে হচ্ছে কি যে আমাদের যারা পুয়ার পিপল, দে আর বিকামিং, তাদের ইনকাম আসলে ইরোশন হচ্ছে, তাদের আয় যতটুকু হচ্ছে তার চেয়ে বেশি ব্যয় হচ্ছে। এইটা একটা বড় আমাদের আরেকটা ড্রাইভার। আমাদের যেটা হচ্ছে যে ইকোনমিক এবং স্ট্রাকচারাল ফ্যাক্টরস যেগুলো আছে, যে এক নম্বর হচ্ছে আনইকুয়াল অ্যাক্সেস টু অপরচুনিটি। যেমন আমাদের একটু আগে বলতেছিলেন অ্যাক্সেস টু বিভিন্ন ফ্যাসিলিটিস যেগুলো, কিন্তু এডুকেশন, লো ওয়েজ জবস এবং অপরচুনিটি ফর স্কিল ডেভেলপমেন্ট, এটা আসলে ইকোনমিক্যালি
আরও কমে আসতেছে, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস কমে আসতেছে, করাপশান, লেক অফ গভর্নেন্স, এগুলো তো আপনার বলার নাই, লো পাবলিক স্পেন্ডিং, এগুলো আমাদেরকে ভীষণভাবে এক্সপেক্ট করছে, জবলেস গ্রোথ, ইনফ্লেশন, ট্যাক্সেশন, লো ওয়েজেস, এগুলো সবগুলো আমাদের একে অ্যাফেক্ট করছে। আমাদের বড় একটা জিনিস আমি যেটা বলতেছি, পভার্টি এলিভেশন ইজ এ পলিটিক্যাল প্রসেস, এইটা আপনাদেরকে বুঝতে হবে। যদি পলিটিক্যাল উইল না থাকে তাহলে এটা হবে না। আমাদের মতো আমাদের দেশে এই ব্র্যাক, পিকেএসএফ বলেন, আমাদের এনজিও সেক্টর বলেন, গভর্নমেন্ট সেক্টর বলেন, আমাদের ডিফারেন্ট পভার্টি মডেল সারা দুনিয়ায় পভার্টি এলিভেশন করে বেড়াচ্ছে, কিন্তু আমাদের দেশের পভার্টি এলিভেশন হচ্ছে না, বিকজ we do not have actually committed government program, political system যেটা আমাদেরকে এই state sponsored support for the elite, systemic corruption, weak governance, তারপরে monopolized political space এবং লিমিটেড ডেমোক্রেটিক প্রোগ্রেস, এই জিনিসগুলো যদি অ্যাড্রেস না করেন, দিজ আর স্ট্রাকচারাল, এই স্ট্রাকচারাল চেঞ্জ যদি আমরা না করতে পারি, আমাদের দেশে পভার্টি এলিভেশন আসলে কবে হবে আল্লাহ জানে। সোশিও কালচারাল যেটা সকালবেলা একটু বলে আসছিলেন আমার এক বোন, যে জেন্ডার আনইকুয়ালিটি, আরবান রুরালের মধ্যে বিশাল একটা গ্যাপ। তারপরে হচ্ছে যে আমাদের হেলথ সিস্টেমে একটা মানুষকে, আমাদের যেই সিস্টেম আছে সেখানে হচ্ছে এত এক্সপেন্সিভ হেলথ সিস্টেম, এক্সপেন্ডিচার আমাদের দেশে, এইটা খুবই গরিবদেরকে একেবারে নিঃস্ব করে দেয়, ইভেন অনেক মধ্যবিত্তকেও নিঃস্ব করে দেয়। ডিজিটাল ডিভাইড যেটা, যে আমরা আমাদের এখানে ইন্টারনেট অ্যাক্সেস টু ডিজিটাল, এটা মূলত হচ্ছে শহর কেন্দ্রিক, আমাদের ওইভাবে ওরকমই হচ্ছে না। ইনএডুকেট সোশ্যাল প্রোটেকশন সিস্টেম যেটা তো আছেই। আমরা এই যেগুলো পজিটিভ যেই কাজগুলো হচ্ছে দেশে, যে অবভিয়াসলি বিশাল একটা অ্যামাউন্টের রেমিটেন্স আসতেছে, আমাদের বিশাল একটা মাইক্রো ফাইন্যান্স সেক্টর আছে, রেডিমেড গার্মেন্টস আসছে, এগ্রিকালচারাল গ্রোথ হচ্ছে, সোশ্যাল সেফটি নেট আছে, অল দিস আর পজিটিভলি কন্ট্রিবিউটিং টু দ্য পভার্টি এলিভেশন। কিন্তু একটা জিনিসকে আমরা অনেক সময় খেয়াল করি না, সেটা হচ্ছে ইন্টারজেনারেশনাল পভার্টি। সেটা হচ্ছে যে আন্ডারনারিশ যখনই কোনো বাচ্চা থাকে, সেটার কস্ট, ফর এক্সাম্পল যে কস্ট অফ স্টান্টিং হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 7% জিডিপিতে, 5 to 7%, হিউজ কস্ট এটা। এইটাকে আমরা যদি আন্ডার নিউট্রিশনটাকে যদি না করি, আমাদের দেশের পশ্চিম অংশের তুলনায় পূর্বের অংশের মানুষরা ধনী, পশ্চিম অংশের অর্থাৎ যমুনার পশ্চিম অংশের এরা হচ্ছে রিলেটিভলি মোর পুয়ার। তো এইটা হচ্ছে আপনার, আমরা যদি এই এটা করি যে ফুড সেফটির ইস্যু যদি আমরা বলি, বাংলাদেশকে আমরা যদি ভাগ করি, আমাদের ফুড সেফটি ইস্যুতে 5টা ফেজে আছে, থ্যাঙ্কস টু আল্লাহ যে আমাদের এই ফেজ 5 ক্যাটাস্ট্রফিক সিচুয়েশান নাই, কিন্তু আমাদের রোহিঙ্গা পপুলেশনের কারণে ফেজ 4 আমাদের এই ফুড ইনসিকিউরিটি আছে। কিন্তু মূলত হচ্ছে আমাদের ফেজ 3 এবং ফেজ 2 টাইপ অফ আমাদের ফুড ইনসিকিউরিটি, এইটা আমাদের, কিন্তু আমাদের মেজরিটি অংশ আমাদের ফুড সিকিউরড বলা যেতে পারে। আমাদের দেশের আপনি দেখেন যে প্রায় 12% হচ্ছে আন্ডারনারিশড, প্রায় 24%-এর মতো হচ্ছে স্টান্টেড, আর 11% হচ্ছে আমাদের এই ওয়েস্টেড, এবং প্রায় 3% চাল তাদের সেকেন্ড বার্থ, থার্ড বার্থ আসার আগে তারা মারা যায়। তো এইগুলো করে যে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা হচ্ছে, সেখানে আমাদের পজিশন, আমাদের স্কোর হচ্ছে 19.4 আউট অফ 127টা দেশের মধ্যে আমাদের পজিশন হচ্ছে 84। আমরা বাংলাদেশকে বলি যে আমরা ফুড সাফিসিয়েন্ট দেশ, আসলে এটা ঠিক নয়। বাংলাদেশের FAO ডাটা অনুসারে বাংলাদেশ র্যাঙ্কড 3rd অ্যামং দ্য ফুড ইম্পোর্টিং কান্ট্রিজ। আমাদের 2010 সালে যেখানে 9.3 আসতো, এখন 2022 সালে আমাদের 11.2% অফ দ্য টোটাল ফুড আমাদেরকে ইম্পোর্ট করে আনতে হয়। সেটা রাইস আছে, হুইট আছে, এডিবল অয়েল আছে বিভিন্ন এতে। জি প্রায় শেষ।
আমাদের পার ক্যাপিটা ক্যালোরি কনজাম্পশন দেখেন আমাদের সাউথ এশিয়ার তুলনায় অনেক কম। আমাদের 2393 হচ্ছে ক্যালোরি আমরা খাই, আর সাউথ এশিয়ান রিজিয়নে হচ্ছে 2816 ক্যালোরিজ, আর গ্লোবাল হচ্ছে 2978 ক্যালোরি। সুতরাং সব দিক থেকে আমরা কিন্তু এটা হচ্ছে এগ্রিকালচারাল প্রোডাকশানটা আমরা খালি প্রোডাকশানের উপরে করি, আমাদের টেকনোলজি এবং পুরো ভ্যালু চেইনটার উপরে আমরা কাজ করি না। আমরা যেভাবে ন্যাচারাল একে করছি, এখন এগুলোর অনেকগুলো ড্রাইভার আছে যে ফুড ইনসিকিউরিটির জন্য, যে হাই ফুড প্রাইস, ইকোনমিক শকস, ক্লাইমেটিক শকস, এগুলোর ফলে এটা হচ্ছে। কিন্তু যে জিনিসটা একটু আমাদের আমি একটু হাইলাইট করতে চাই, যে আমরা যেই খাবার খাই তার মধ্যে আমাদের দেখা যাচ্ছে গ্রেইনটা রিলেটিভলি আমরা মোটামুটি ফুলফিল করি। আমাদের ফ্রুটস বলেন, ভেজিটেবল বলেন, লিগিউম বলেন, নাটস বলেন, আমাদের যদি এই ফিশ বলেন, ডেইরি বলেন, রেড মিট বলেন, প্রত্যেকটা যা রিকোয়ারমেন্ট তার চেয়ে অনেক কম। সুতরাং এইখানে আমাদের বিরাট ফুড সিকিউরিটির খালি ক্যালোরি হিসাব করলে হবে না, দ্য কোয়ালিটি অফ দ্য ফুড ইজ অলসো ভেরি লো। সুতরাং এখানে আমাদের কাজ করতে হবে। আমাদের কস্ট অফ হেলদি ডায়েট এইটা দেখেন প্রায় $3 উপরে, যার ফলে আমাদের প্রায় 60% পিপল, ওভার 60% পিপল এখনও কিন্তু আমাদেরকে এই কি অ্যাফোর্ডেবল হেলদি ডায়েট আমরা প্রোভাইড করতে পারি না। 60% পিপল আমাদের এই জন্য যেটা আমাদের দরকার, একটা ফুড সিস্টেম ট্রান্সফরমেশন যাবে দরকার, যেখানে আমাদের শুধু প্রোডাকশান না, প্রসেসিং, রিটেইলিং, কনজামশন, এইটাকে টোটাল হোল চেইনটাকে যদি আমরা না করি, তাহলে ফার্মাররা দাম পাবে না, ফার্মাররা দাম না পেলে প্রোডাকশান হবে না, আপনার বাকি সমস্ত এগুলা হবে। সুতরাং এখানে আমাদের যেসব ড্রাইভার্সগুলো আছে বা যেসব আউটকামসগুলো আছে এটা আপনারা দেখতেছেন, কিন্তু এইটাকে ফুড প্রোডাকশান হিসাবে দেখলে হবে না, এটা ফুড সিস্টেম ট্রান্সফরমেশনে আমাদের যেতে হবে, তাইলে আমরা আশা করতে পারি। আমাদের নেইবারিং কেরালা আগামী 1 তারিখে ওরা ডিক্লেয়ার করতে যাচ্ছে যে তারা 100% ফ্রি ফ্রম এক্সট্রিম পুয়ার, এবং সেখানে এইটা আমাদের জন্য একটা শিক্ষা, আমরাও পারি। কিন্তু যেটা দরকার, 1 নম্বর যেটা আমি আগেই বলেছিলাম, সেটা হচ্ছে একটা পলিটিক্যাল উইল দরকার এবং ওয়েলফেয়ার ইকোসিস্টেম দরকার। এটা ছাড়া আপনার আমাদের পলিটিক্যাল রিফর্মস অ্যান্ড গভর্নেন্স, তারপরে প্রোগ্রেসিভ রিফর্ম, ক্লাইমেট রেজিলিয়েন্ট ফুড সিস্টেম, তারপরে ডেমোক্রেটাইজেশন অফ দ্য গভর্নমেন্ট, স্পেশালি এম্পাওয়ারিং দ্য লোকাল সেলফ গভর্নেন্স, ensuring that the local government and municipalities are the decision maker for execution of the programs, and ensure that the local authority leads the survey, identifies the poor household, farms, and micro action plan take accordingly. এবং প্রিসিশন পভার্টি ম্যাপিংটা আমাদের দরকার, এবং মাল্টি সেক্টরাল মাইক্রো ইন্টারভেনশন প্ল্যান আমাদেরকে নিতে হবে, বাট ইট হ্যাজ টু বি নট টপ ডাউন, ইট শুড বি বটম আপ। এই অ্যাপ্রোচে যদি আমরা যেতে পারি, আমরা আশা করছি যে আমাদের পভার্টি ইনশাল্লাহ এই কেরালার মতো ইনশাল্লাহ একদিনই হবে। কিন্তু উই আর ফার ওয়ে ফ্রম আওয়ার অ্যাকচুয়ালি আমাদের SDG 1 থেকে অনেক দূরে, আমরা যেতে পারবো কিনা আই এম নট শিওর। থ্যাংক ইউ। চমৎকার একটা প্রেজেন্টেশন শরীফ ভাই। আমি দুঃখিত যে আপনাকে বারবার একটু শর্ট করতে হয়েছে, কারণ প্রচুর ইনফরমেশন আছে। আমাদের আজকে যে অনেকে এখানে পলিটিশিয়ানস উপস্থিত আছেন, তাদের জন্য খুবই ফ্রুটফুল একটা ইনপুট। আমরা এই পর্যায়ে এই একটা প্যানেল ডিসকাশনে যাব। রাসেল, একটু চেয়ারগুলো আমরা দেই। আমাদের এই প্যানেল ডিসকাশনে আমাদের সাথে উপস্থিত থাকবেন পলিটিশিয়ান, যেরকম থাকবেন, এক্সপার্টস থাকবেন, একাডেমিশিয়ানও থাকবেন। এই সেশনটা মডারেট করবে ডক্টর আসিফ শাহান। হি ইজ প্রফেসর ইন ডেভেলপমেন্ট ইকোনমিক্স ইন ঢাকা ইউনিভার্সিটি। আপনারা অনেকেই চিনেন তাকে। তো আসিফ শাহানকে মডারেট করার জন্য রিকোয়েস্ট করব এই সেশনটি। এখানে আমাদের সাথে অলরেডি উপস্থিত আছেন ডক্টর ফাহমিদা খাতুন, সিপিডির এক্সিকিউটিভ ডাইরেক্টর, ডক্টর তসলিম জারা, এনসিপির সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি, মিস্টার পলাশ দাস, সিনিয়র অ্যাডভাইজার ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া,
আমাদের সাথে অনলাইনে কানেক্টেড আছেন ডক্টর কবির হাসান, প্রফেসর অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়েন্স। সো এবং আমি রিকোয়েস্ট করব হাবিবা আপাকে, বিএনপির একজন সিনিয়র নেত্রী এবং এগ্রিকালচারাল কৃষক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওনাকেও আমাদের সাথে আপনাদের পলিটিক্যাল পার্টি যেহেতু আমরা চাচ্ছি, পভার্টি আসলে আপনাদেরই ইস্যু, তো সেই ব্যাপারে আপনিও আমাদের সাথে জয়েন করেন কাইন্ডলি। তো আসিফ জাহান প্লিজ। Acha. Thanks a lot, Fahim Bhai. I think this is a very important panel, and we are talking about poverty alleviation, inequality reduction, and food security. And I'm honored to be in presence of this distinguished panel. যেহেতু আমাদের সময় খুব কম, আমি আর হচ্ছে কি ওনাদের পরিচিতিতে যাচ্ছি না। যখন আমি একজন একজন করে বলবো তখন I will introduce themselves. I think the presentation that we have is comprehensive. It talks about a lot of issues. আমাদের poverty scenario যেটা সেটার explanation যেরকম আছে, multidimensional poverty indexের যে ব্যাপারটা আছে সেইটা, পোরদের যে হেটারোজেনিটির ব্যাপার আছে সেই জিনিসপত্রগুলো উঠে এসেছে। And we have also talked about, not only when we are talking about poverty, we also try to understand the political and economic dimension of poverty. And as a result of that, a comprehensive যে চিত্রটা আমরা পেয়েছি সেইটা it will help us that এই প্যানেলে we have lot of academics যারা এই জিনিসপত্রগুলো নিয়ে কাজ করেন, and in a sense a lot of practitioners, কারণ হচ্ছে political actor at the end of the day এই জিনিসপত্রগুলো নিয়েই কাজ করতে হবে। So it's a academic panel, একটা practitioner and academic একসাথে, and we will try to talk about different policies যে comprehensive scenarioটা আমরা পেলাম in terms of poverty, inequality and food security. So what can be done, what are the essential policies and everything that can be done. আমাকে বলা হয়েছে ডক্টর কবির হাসান, প্রফেসর অফ ফাইন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, উনি অনলাইনে জয়েন করেছেন, যেহেতু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন, প্লাস হচ্ছে সেখানকার টাইম জোনেরও একটু ব্যাপার আছে। সো তাকে আমি রিকোয়েস্ট করছি, ডক্টর কবির হাসান, প্রফেসর অফ ফিন্যান্স, ইউনিভার্সিটি অফ নিউ অরলিন্স, আপনাকে একটু রিকোয়েস্ট করছি টু শেয়ার ইউর পার্সপেক্টিভ। অ্যান্ড আই নো you as far as I understand, you will probably talk about poverty alleviation strategies from a different perspective. Dr. Kobir Hassan, over to you. Thank Online join করছেন। Thank you, Mr. Moderator. Bismillahir Rahmanir Rahim. Good afternoon, everyone, and thank you for the opportunity to share some thoughts on this very important topic. I'm delighted to join this discussion following the insightful keynote by Dr. Sharif Ahmed Chowdhury. His presentation provides a sobering yet realistic assessment of the challenges we continue to face: persistent poverty pockets, widening inequality, and ongoing food insecurity in Bangladesh and beyond. Today, I would like to complement his analysis with findings from my own research, which explores how zakat, when integrated into the national fiscal framework, can be transformed into a strategic instrument for poverty reduction, equity, and food security. Dr. Chowdhury highlighted several key facts. 1 in 10 people globally still live in extreme poverty, and in Bangladesh, about 16 million people fall into that category. And poverty is not uniform, it is multidimensional and regionally diverse, especially climate vulnerable areas like the coastal belts and Hawa regions in Bangladesh. Inequality continues to widen due to unequal access to finance, corruption, and weak governance structure. Despite progress, Bangladesh remains food insecure, importing more than 10% of its food demand, while a majority of households cannot afford a healthy diet. These are the deeply structural problems. Economic growth has been impressive, but it has not translated into equitable development. The poor are not merely income deficient, they are capacity deprived. And this is precisely where Islamic principles, Islamic social finance, especially zakat, can make a significant contribution. In our paper, the national level potential of zakat and integration into the fiscal framework, we estimated that
Bangladesh annual potential is approximately $10 billion. It's equal to almost 4% of GDP and 21% of national budget. This is not a theoretical number. It is derived from macroeconomic data across 8 major sectors: bank deposits, securities, pensions, industry, agriculture, livestock, fisheries, and mining. The service sector and bank deposits alone account for over half of the total zakatable wealth, while agriculture adds another 15 to 16%. If properly mobilized and institutionalized, these funds could finance nearly 35% of the national revenue, effectively easing the fiscal deficit and reducing reliance on external borrowing. In other words, Zakat is not just charity, it is a counter-cyclical fiscal instrument that promotes social justice, inclusion, and stability. Dr. Chaudhary emphasized that the poor in Bangladesh fall into three main groups: vulnerable, transient, and progressive households. Our model maps directly onto this classification. For the vulnerable and transient poor, Zakat provides immediate relief through consumption support, debt repayment, and livelihood financing. For the progressive poor, Zakat can fund micro-enterprise growth and skill enhancement, ensuring that people move sustainably out of poverty. And at the macro level, integrating Zakat into fiscal policy improves public accountability, governance, and redistribution, addressing the structural causes of inequality that Dr. Chaudhary outlined so clearly. Moreover, Zakat can directly support food security. Funds can be channeled to targeted nutrition programs, agriculture subsidies for small farmers, and school meal initiatives, areas where conventional budgets are often constrained. By linking Islamic financial instruments such as Zakat, Waqf, and Sadaqah Zaria SDG targets, we can create an ecosystem where economic justice, social protection, and environmental sustainability reinforce one another. Our research recommends the following practical steps. Number one, establish a central Zakat authority operating under public-private partnership in collaboration with the National Board of Revenue and Ministry of Finance. Second, digitize Zakat collection and distribution, integrating it with the national ID and mobilize financial services to ensure transparency and traceability. Number three, introduce fiscal incentives such as tax credits or rebates for compliant individuals and corporations who contribute Zakat through national system. Number four, develop Zakat-linked social funds for climate Dr. adaptation, Hassan, nutrition, I do and small apologize. enterprise development. I'm almost done. Just Okay. 1 minute. The 30 system would seconds. move Zakat from an informal and fragmented process to a structured and auditable fiscal mechanism that support inclusive development, very much aligned with the spirit of Bangladesh's 5-year development plan and sustainable development goals. So finally, poverty alleviation is not merely an economic choice, it is a moral obligation, and Zakat is an institutional expression of that obligation. Our findings demonstrate that a well-governed, nationally integrated Zakat system could finance up to 1/3 of the current social safety net, significantly advancing Bangladesh's journey toward shared prosperity, equality, and food security. In short, if we can harness even half of our national Zakat potential, Bangladesh can move from a donor-dependent model to a self-sustaining, inclusive developmental framework in ethical finance and good governance.
Thank you very much for giving me my opportunity. Thank you. Thanks a lot. I think that's an interesting perspective, and at the same time, something that we, almost sometimes overlook and sometimes don't talk about that much. So, thanks, Dr. Hassan, for your insights. Now, I want to invite Dr. Fahmida Khatun, Executive Director, Center for Policy Dialogue. I know that Center for Policy Dialogue has been, has been talking about poverty alleviation and those different dimensions. So I want to specifically focus on two issues that, we have a number of policies over the years. To some extent, what have we done? What have we done wrong? And what should we actually do in future, considering the the presentation that we have and the problems that we have identified? Just want to mention one thing. I have to be harsh, only to be kind to the other presenters. So I'm giving everyone 5 minutes. Thank you, Dr. Shayan. Thank you. ইকোনমিক রিফর্ম সামিট 2025 এর আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শুভ অপরাহ্ন সবাইকে। 5 মিনিট খুব কম সময়, তবুও আমি খুব দ্রুত শেষ করব, কারণ দুজন বক্তা বলেছেন, বিশেষ করে প্রথমে যে বলেছেন উপস্থাপনা করেছেন একটি, সেখানে বিস্তারিত বলা আছে, বিশেষ করে ট্রেনগুলো এবং দারিদ্র্যের যে বহুমাত্রিকতা, আঞ্চলিকতা এবং বিভিন্ন গ্রুপের মধ্যে বৈষম্য, সেগুলো আমরা দেখেছি এবং অনেকগুলো কারণ, এটার প্রভাব, দারিদ্র্যের প্রভাবগুলো দেখেছি, কারণগুলো দেখেছি এবং সামনে কি করতে হবে সেগুলো ব্যাপারে আমরা শুনেছি। সুতরাং আমি যা বলবো সেগুলো হয়তো অনেকখানি রিপিটেশন, বাট গিভেন দ্য ফ্যাক্ট যে এই সমস্যাটা খুবই ওভারআর্চিং একটা বিষয়, আমরা যত ধরনেরই নীতিমালা নিই না কেন, যদি আমরা দারিদ্র্য, বিশেষ করে অসাম্যতা দূর করতে না পারি, তাহলে সেই উন্নয়নটা অর্থহীন হয়ে যায় এবং সেটা কোনো টেকসই হয় না। এবং 3টি বিষয়কে একসাথে করা হয়েছে: দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূরীকরণ এবং খাদ্য নিরাপত্তা। 3টি কিন্তু এক একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা দেখেছি যে বাংলাদেশের যে উন্নয়ন হয়েছে, উন্নয়নের যে ন্যারেটিভ গত 5 দশকে হয়েছে, সেটার মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশ অনেকখানি তা অগ্রযাত্রা করেছে এবং দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও কিন্তু অনেক উন্নয়ন করেছে। কারণ আমাদের যে প্রতি দশকে আমরা দেখেছি যে 80 দশকের পর থেকে প্রতি দশকে 1% করে প্রবৃদ্ধি হয়েছে এবং সামাজিক যে সূচকগুলো সেখানে অনেক উন্নয়নও হয়েছে এবং তার ফলে বৈষম্য অনেকখানি কমার কথা। কিন্তু আসলে বাস্তবে আমরা কি দেখি? আমরা এই উপস্থাপনার মধ্যেও দেখেছি যে দেখেন, একদিকে দারিদ্র্য, অন্যদিকে বৈষম্য, এবং আমাদের যে বৈষম্য হিসাব করার যে সূচকটা, বিশেষ করে যেটা বলে থাকি আমরা গিনি কোএফিশিয়েন্ট, সেটা কি হয়েছে? সেটা কিন্তু এখন প্রায় 0.5%, 0.499, অর্থাৎ প্রায় অর্ধেক। তার মানে হচ্ছে যে দারিদ্র্যের এই যে কমছিল, কিন্তু এখন আবার এটা রিভার্সাল হচ্ছে কিছুটা, এবং উন্নয়নের পাশাপাশি কিন্তু বৈষম্যটা বেড়েছে। এবং আয়ের যে জাতীয় সম্পদের যে ভাগ, সেখানে যদি আমরা দেখি যে 2022 সালের হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যেটা করেছে, সেখানে আপনারা জানেন যে উচ্চ আয়ের কিংবা সমাজের উঁচু স্তরের 5% হাতে রয়েছে 30.04% সম্পদ, আর নিচের যে 5% তাদের হাতে রয়েছে 0.37%, অর্থাৎ এখানে 1% না। এবং আশ্চর্যজনকভাবে প্রবৃদ্ধি হওয়ার পরেও কিন্তু এটা বাড়ছে। 2016 যে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে, সেখানে ছিল যে উপরের 5% হাতে 27.82% সম্পদ এবং নিচের 5% হাতে 0.23। 2010-এর দিকে যদি তাকাই, উপরের 5% হাতে ছিল 25%, একটু বেশি, এবং নিচের যারা ছিল তাদের 0.7% মতো। অর্থাৎ এই যে বৈষম্যটা বাড়ছে, এই বৈষম্যটা আসলে এটা শুধুমাত্র একটা অর্থনৈতিক সমস্যা না, এটা একটা সামাজিক গণতান্ত্রিক একটা সমস্যা, এবং এটা যেটা বললাম যে টেকসই উন্নয়নের জন্য একটা বড় বাধা হয়েছে। এখন আমি দ্রুত যে বৈষম্য, এটার যে ড্রাইভিং ফ্যাক্টরস, কারণ এটা একটা কাঠামোগত সমস্যা হয়ে দাঁড়িয়েছে, দু একটা খুব সংক্ষেপে আমি বলছি, বিস্তারিত ব্যাখ্যা করব না, কারণ এটা আপনারা সবাই জানেন। কাঠামোগত ড্রাইভার্স যেগুলো, সেটা হচ্ছে যে রাজস্ব এবং কর ব্যবস্থা।
একটা মূল অর্থনীতির মূল যে ফিসকাল পলিসির মাধ্যমে সমাজের বৈষম্যটাকে দূর করার একটা প্রচেষ্টা করা হয়, এটা একটা প্রথম ধাপ। এবং সেখানে যদি আমরা দেখি তাহলে কি দেখি, আমাদের যে কর কাঠামোটা সেটা কিন্তু একটা রিগ্রেসিভ, প্রোগ্রেসিভ না, অর্থাৎ প্রগতিশীল না, এটা একটা বৈষম্যমূলক কর ব্যবস্থা। কারণ এখানে আমরা দেখি যে পরোক্ষ করের উপর নির্ভরশীলতা, 65% কর আসে পরোক্ষ করের মাধ্যমে, আর মাত্র 35% আসে আপনার প্রত্যক্ষ কর, অর্থাৎ আমি যেই পরিমাণে আয় করব সেই পরিমাণে আমি কর দেব, সেই অথচ হওয়া উচিত অন্যভাবে। সুতরাং এই রাজস্ব এবং কর ব্যবস্থা এটা একটা, আমি বিস্তারিত যাচ্ছি না। দ্বিতীয় হচ্ছে আমাদের যে শহরকেন্দ্রিক উন্নয়ন, এই শহরকেন্দ্রিক উন্নয়নের একটা কারণও, এটার ফলে আমরা যে দেখলাম যে রিজনাল ডিসপ্যারিটি, আঞ্চলিক বৈষম্য, এখানে শিল্পায়ন এবং বিদেশি বিনিয়োগ এইটা মূলত হয় দুটো শহরে, ঢাকা এবং চট্টগ্রামে। এবং দেশের যে মোট শিল্প এবং সেবা খাতের যে কর্মসংস্থান হয় সেটার 90%ই এই দুটো অঞ্চলে কিন্তু কেন্দ্রীভূত, অর্থাৎ এই যে আঞ্চলিক বৈষম্য। তৃতীয়ত হচ্ছে শিক্ষা এবং দক্ষতার বৈষম্য, এবং শিক্ষার ক্ষেত্রে এবং স্কিলস যেটা বলে থাকি, যে আমাদের সার্টিফিকেট বেসড শিক্ষা কিন্তু খুব একটা কাজে দিচ্ছে না, এবং সেইখানেও যে গুণগত মানসম্মত শিক্ষার অভাব, এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রেও বাজারের সাথে, অর্থাৎ যে প্রতিষ্ঠানগুলোর যে ধরনের চাহিদা রয়েছে সেটার সাথে খুব দূরত্ব। এবং চতুর্থত আরেকটি কারণ হচ্ছে যে আমাদের যে ইনফর্মাল ইকোনমি, অনানুষ্ঠানিক খাত, আমাদের কর্মসংস্থানের 85% হচ্ছে এই অনানুষ্ঠানিক খাতে, যেখানে আয় কম, চাকরির কোনো নিরাপত্তা নাই, এবং সেখানে একটা ডিসেন্ট যে লাইভলিহুড, একটা মানসম্মত জীবনযাত্রা, সেটা দিয়ে সম্ভব হয় না। এটি হচ্ছে এটার কাঠামোগত। আমি এটা বললাম যে 5 মিনিট চলে যাচ্ছে আপনি, কিন্তু আমি সরাসরি চলে যাচ্ছি। তাহলে আমি রিকমেন্ডেশনের দিকে চলে যাই, কারণ এখানে রাজনীতির যারা করছেন এবং ভবিষ্যতে যারা রাজনীতিক পরিচালক হবে, দেশ পরিচালনার কাজে অংশ নেবেন, তারা উপস্থিত রয়েছেন। আমি কয়েকটা বাস্তবসম্মত সুপারিশ শুধু হেডলাইনগুলো বলছি। সেটা হচ্ছে যেটা বললাম যে আয় এবং সম্পদ বৈষম্যটা হ্রাস করতে হবে, প্রগতিশীল কর ব্যবস্থা প্রবর্তন করতে হবে, এবং সম্পদ উত্তরাধিকার কর আরোপ করতে হবে, যাতে কিনা যাদের সামর্থ্য বেশি তারা বেশি করে ট্যাক্স দেয়, এবং কর ফাঁকি রোধ করতে হবে। সেটার মাধ্যমে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ড, সেখানে অটোমেশন, সেখানে এক রিফর্ম সংস্কারের বিষয়ে আলোচনা হয়েছে গতকাল আমি দেখেছি এখানে, এবং সেটা অতীব জরুরি। এবং আরেকটি হচ্ছে যে একটু আগেই আমি এসে দেখলাম যে স্মল এবং ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তারা, সেইখানে তাদেরকে অ্যাক্সেস টু ফাইন্যান্স, অ্যাক্সেস টু ফেসিলিটিস এবং যুব উদ্যোক্তা সহায়তা ফান্ড এগুলো বাড়াতে হবে, কারণ আমাদের ইউথ আনএমপ্লয়মেন্ট রেট অনেক বেশি। দ্বিতীয় বিষয়টা শিক্ষা এবং দক্ষতা বিকাশের জন্য কারিগরি ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলো মানসম্মত, মেয়েদেরকে এবং মেয়েদের শিক্ষাতে ঝরে পড়ার হারটা কিন্তু অনেক বেশি, মাধ্যমিক পর্যায়ে থেকে তারপর থেকে কিন্তু ক্রমান্বয়ে তারা ঝরে পড়তে থাকে। তাদের মাধ্যমিক এবং শিক্ষায় নিরাপত্তা এবং বৃত্তির ব্যবস্থা করতে হবে, ডিজিটাল দক্ষতা বাড়াতে হবে। এই যে অ্যাক্সেস টু টেকনোলজি, এখানে আমাদের দেশে সামগ্রিকভাবেই কিন্তু কম, মেয়েদের কিন্তু অংশগ্রহণটা সেখানে বেশি, মেয়েদের অ্যাক্সেস টু টেকনোলজি আরও বেশি কম। এবং মেয়েদের জন্য বিশেষ করে তাদের অর্থনৈতিক অংশগ্রহণের জন্য একদিকে শিক্ষা দক্ষতা, অন্যদিকে সমান মজুরি, হয়রানি বন্ধ করা, নারীদের জন্য বিভিন্ন ফেসিলিটি, চাইল্ড কেয়ার ফেসিলিটি, তাদের থাকার বাসস্থান এবং ডিজিটাল ফাইন্যান্স, কমার্স স্কিল ট্রেনিং করানো। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আঞ্চলিক বৈষম্য রোধ করার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলো, সেগুলো যত বাংলাদেশের সর্বত্র হয়, একটা সমতা ভিত্তিক উন্নত হয়, সেই জন্য কিন্তু আমাদেরকে উদ্যোগ নিতে হবে, স্থানীয় বিনিয়োগ বাড়াতে হবে, গ্রামীণ অঞ্চলেও শিক্ষা এবং স্বাস্থ্যের অবকাঠামো বাড়ানো, এবং খাদ্য নিরাপত্তার কথাটা সেটা আমি বলিনি, কিন্তু এখানে আমি রিকমেন্ডেশনে বলতে চাই যে আমাদের আধুনিক কৃষি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রি সহায়তা, এটার জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স দরকার, এবং তাদেরকে যারা কৃষিতে রয়েছেন তাদেরকে অ্যাক্সেস টু ইনফরমেশনটা খুব দরকার, এবং স্থানীয় সরকারের ক্ষমতায়ন। অনেক ধন্যবাদ, খুব দ্রুত বলতে হলো, বাট আমার মনে হয় যে কিছু কংক্রিট রেকমেন্ডেশন আমি রাখতে পেরেছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ অ্যান্ড সিনসিয়ার অ্যাপোলজিজ আপা যে এত মানে চাপ প্রয়োগ করতে হলো। বাট দ্য থিং ইজ আই থিঙ্ক দিস ভেরি ইম্পর্ট্যান্ট দ্যাট আপনি প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে সেই প্রবলেমগুলো অনুযায়ী হচ্ছে গিয়ে ইউ প্রোভাইডেড সাম গাইডলাইন, স্পেসিফিক গাইডলাইন্স। আপনি স্ট্রাকচার সমস্যার কথা বলে তারপর হচ্ছে গিয়ে ট্যাক্স রিলেটেড যে জায়গাগুলোতে কাজ করা উচিত, আপনি হচ্ছে
হিউম্যান ক্যাপিটাল এবং সেগুলোর ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেই জিনিসপত্রগুলো নিয়ে বেশ কিছু রেকমেন্ডেশন এসেছে। আই হোপ আমাদের যারা পলিটিক্যাল অ্যাক্টর বা পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভরা আছেন তারা এই জিনিসপত্রগুলো নিয়ে আরও তাদের অবস্থান পরিষ্কার করবেন। এ পর্যায়ে আমি একটু জনাব পলাশ দাস, সিনিয়র অ্যাডভাইজার ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া, আপনার কাছে আসতে যাচ্ছি। আই নো ইউ আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ইন অ্যানাদার লাইফ। আমরা যখন একবার ন্যাশনাল গভর্নেন্স অ্যাসেসমেন্ট নিয়ে একটা কাজ করছিলাম, আই রিমেম্বার ইউ কেম টু মি অ্যান্ড সেইড এখানে ক্লাইমেট রিলেটেড কিছু না রাখলে আমি এটাকে কোনোভাবে অ্যাকসেপ্ট করব না। সো ইন দ্য প্রেজেন্টেশন আমরা দেখেছি যে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ক্লাইমেট ভালনারেবিলিটি কীভাবে একটা বড় ধরনের ড্রাইভার হিসেবে কাজ করে ফর পোভার্টি অ্যান্ড অলসো ইনকাম ইনইকুয়ালিটি। সো এই পার্সপেক্টিভ থেকে ইফ ইউ শেয়ার ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড আপ টু ইউ, আপনি এখানে বসেও করতে পারেন বা ওইখানে। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। না, থ্যাংক ইউ ইকোনমিক রিফর্ম সামিটকে ধন্যবাদ যে আমাকে এখানে আসতে দেওয়ার অনুমতি দেওয়ার জন্য, আর আপনাকে ধন্যবাদ প্রশ্নের জন্য। শুনতে পাচ্ছেন? আচ্ছা, গত 20-25 বছর ধরে পভার্টি নিয়ে কাজ করতে করতে তার সাথে ক্লাইমেট চেঞ্জের এই জায়গাটায় আসতে আসতে মনে হচ্ছে এই তথ্য উপাত্য ডক্টর শরীফ যা দিয়েছেন এবং ফাহমিদা আপা যা শেয়ার করেছেন আমরা মোটামুটি সবাই তা জানি। দুটো প্রশ্ন সবসময় মাথায় আমার ঘুরে এবং আমি তো চিন্তা করছিলাম এটাকে প্লেস করব এইভাবে 2, 3, 5 এই কম্বিনেশনে। দুটো প্রশ্ন, 3টে হচ্ছে কিভাবে করতে হবে, 5টা হচ্ছে রেকমেন্ডেশন। দুটো প্রশ্নের প্রথম প্রশ্ন, পভার্টি নিয়ে আমরা যারা আসলে অনেক দিন ধরে কাজ করছি, কম বেশি সবাই কিন্তু কাজ করি এবং বাংলাদেশের মতো জায়গায় যখন কাজ করি, একটা হচ্ছে কি আমরা কি আসলে পভার্টি রেট কত হবে সেটার কি আর্লি ডিটেকশন করতে পারি কি না। ট্রেন্ড হয়তো আমরা বের করতে পারি, যদি আর্লি ডিটেকশনে যদি যেতে পারি, মানে আর্লি রেসপন্স টাইপের কোনো সিস্টেম আমাদের আসলে জাতীয় পর্যায়ে তৈরি করা যায় কি না, যেটার উপর বেস করে আমরা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে পারব। দ্বিতীয় প্রশ্ন, যে পরিমাণ অতি দারিদ্র, মানে আমরা বলি না যে এক্সট্রিম পুয়ার পপুলেশন আমরা দেখতে পাই বাংলাদেশে, যে পরিমাণ অলরেডি এই লাইনের উপর বাস করে এবং যে পরিমাণ ধরেন সামনে আসতে পারবে প্রথম প্রশ্নের সাথে সম্পৃক্ত হয়ে, যদি হয়ে থাকে তাহলে কি এমন সিস্টেম আমাদের নেওয়া যাবে যেটার মধ্যে দিয়ে আমরা পুরো 3টে জিনিসকে একসাথে ক্যাপচার করতে পারবো। এই নিয়ে তো গত 20-25 বছর ধরে আমরা কাজ করছি বা 50 বছর ধরে কাজ করছি। তার মধ্যে কি যদি এখন যদি বলি কি আচ্ছা হাউ কিভাবে করতে পারবো, সেখানে গিয়ে এসে প্রথম হাউয়ের মানে 3টা পয়েন্ট বলবো। সেখানে প্রথম পয়েন্টটা হচ্ছে যেটা ডক্টর শরীফ অলরেডি বলেছেন, মাল্টি ডাইমেনশনাল পভার্টি। মাল্টি ডাইমেনশনাল পভার্টি তো বিভিন্ন মানে আঙ্গিকে দেখা যায়। বাংলাদেশের আঙ্গিকে মাল্টি ডাইমেনশনাল পভার্টিটাকে আমরা ঢেলে সাজাতে পারি কিনা। সামহাও গত বাংলাদেশের অনেকগুলো ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানের সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে এটা বুঝতে পেরেছি, যদি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্ল্যানিং প্রসেসের মধ্যে আমরা যদি বাংলাদেশ স্পেসিফিক মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডিকেটরগুলোকে যদি বের করতে পারি, বের করে যদি তার সঙ্গে যদি সম্পৃক্ত যদি করতে পারি, তাহলে আমাদের হাওয়ের একটা উপায় হয়তো সম্ভব। প্ল্যান তো হলো, দ্বিতীয় হাউটা কি আসে? দ্বিতীয় হাউটা আসে যে প্ল্যান করলাম, এখন যাদের জন্য করছি তাদের কাছে আমরা পৌঁছাতে পারবো কিনা বা গেলে কি করতে হবে। তো মাল্টি ডাইমেনশনাল পভার্টিতে হয়তো একটা অঞ্চলের কোন একটা মানুষকে আমরা হয়তো ধরলাম, একটা কমিউনিটিকে ধরলাম, কিন্তু তার মধ্যে যেটা ডক্টর শরীফ বললেন, কোনো গরিব লোকরা কিন্তু হচ্ছে হোমোজেনাস না, তার ভিতরেও বিভিন্ন ধরনের গোষ্ঠী আছে। তার মানে হচ্ছে আমরা কি রাইট ওয়েতে সেগ্রিগেশন করতে পারছি কিনা, রাইট মানুষটাকে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ধরে হয়তো একটা অঞ্চলে গিয়ে পৌঁছালাম, কিন্তু রাইট মানুষটাকে সেখানে গিয়ে তার কাছে রিচ করতে পারছে কিনা, ওই সেগ্রিগেশনটা আমার ঠিকমতো হচ্ছে কিনা। এবং এই সেগ্রিগেশন করতে গিয়ে এবার বলবো যেটা ক্লাইমেট চেঞ্জ, যেটা ডক্টর শাহান বললেন যে ক্লাইমেট চেঞ্জ রিলেটেড মানে রিস্ক ইনফর্মড কোনো রকম কোনো ইন্ডিকেটর আমরা আনতে পারি কিনা যেখানে আমাদের সেগ্রিগেশনটা অনেক ভালো হবে। তৃতীয় হাউ, প্ল্যানে আনলাম, সেগ্রিগেশন করে তাদেরকে ধরলাম,
এবং তাদের কাছে নিব কীভাবে? ডক্টর ফাহমিদা অলরেডি শেয়ার করলেন মেনি ওয়েস, এবং তার আগের যিনি বক্তা উনিও শেয়ার করলেন অনেক কিছু। আমার মতে সোশ্যাল সেফটি নেট না, সোশ্যাল প্রোটেকশন, যেটা নিয়ে বাংলাদেশ গত 10 বছর আগে 2014-2015 থেকে জার্নি শুরু করেছে, তার সেকেন্ড ফেজ হতে এখন হচ্ছে, সেই সামাজিক সুরক্ষার মাধ্যমে যদি আমরা ওই সেগ্রিগেটেড মানুষগুলোকে যাদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি তাদের কাছে যদি পৌঁছাতে পারি, মানে হচ্ছে রিসোর্স ডিস্ট্রিবিউশনের একটা বড় টুলস, যদি ওয়ান অফ দ্য বড় টুলস যদি আমাদের এই সামাজিক নিরাপত্তা যদি হয়ে থাকে, এবং সেটা যদি আপনার যদি রিস্ক ইনফর্ম হয়ে থাকে, তাহলে আমাদের 3 নাম্বার হাওটাও সেখানে হবে। এই যদি হয়, 5টা পলিসি আমার কাছে মাথায় আসছে, আমার মনে হয় আমাদের করা উচিত। সেটা হচ্ছে মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডিকেটার্স না হয় বই অঙ্ক কষে বের করলাম, কিন্তু যে তথ্য এবং উপাত্তগুলো লাগবে, যেই মাত্রায় লাগবে, যে সমস্ত সংস্থাগুলো তার সঙ্গে যুক্ত হতে হবে, তাদেরকে যদি যুক্ত করতে না পারি, ইন্ডিকেটর আমরা বের করতে পারলাম, তাহলে ওই মাল্টি ডাইমেনশনাল পভার্টির সেই আসল রূপটুকুকে আমরা সামনেও আনতে পারবো না, আমরা এটাকে অ্যাপ্লাইও করতে পারবো না। দ্বিতীয়ত, যদি সামাজিক সুরক্ষা যে বলছে এটার মাধ্যমে আমরা একটা ডিস্ট্রিবিউট করবো, তো আমরা ওই দরিদ্র, অতি দরিদ্র বা দরিদ্র মানুষগুলোর কাছে পৌঁছাবো, তো যে সামাজিক সুরক্ষার জন্য যে ক্ষতি, যেই টাকাটা আমাদের অনুমোদন করা উচিত বা থাকা উচিত, যে অনুমোদন বা থাকা উচিত, সেটা যতখানি, মানে গ্লোবালি বলে কি 4 থেকে 5% হওয়া উচিত, শতাংশ হওয়া উচিত, সেটা আসলে আমাদের দেশে কিন্তু যদি মানে আঙ্গিকে 1 থেকে 1.5% বা খুব বেশি হলে 2% আসে। তৃতীয়ত হচ্ছে আপনার এইবার যদি আসি, বললাম না ডেটা এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, মানে সেখানে তো বলি কি যে তথ্য থাকলে তো হলো না, সংস্থা থাকলেও হলো না, এই মাল্টি ডাইমেনশনাল পভার্টি এবং সামাজিক নিরাপত্তা, সোশ্যাল প্রোটেকশন, সেটাকে আমরা যদি ঠিক মতো করে সামনে আনতে গেলে কয়েকটা জায়গায় কিন্তু ভালো কাজ করতে হবে। লোকাল গভর্নমেন্ট ডিভিশন, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড হচ্ছে প্ল্যানিং কমিশন, তার সাথে হচ্ছে আমাদের অর্থ মন্ত্রণালয়, এই সম্পৃক্ততা যদি একসাথে করতে না পারি, দারিদ্র্য বিমোচন হয়তো বাংলাদেশে মানে আমরা সহজে হয়তো দেখতে পাবো না। আমি নাম্বার 4 বলবো এবং ফাইনালি গিয়ে, সেটা হচ্ছে যদি দারিদ্র্য বিমোচন যদি না হয়, রাজনৈতিকভাবে বলি, অর্থনৈতিকভাবে বলি, আমরা যত কথাই বলি না কেন, সামনের দিকে এগোতে হয়তো পারবো না, সেখানে ক্লাইমেট চেঞ্জ বা অন্যান্য রিস্ক যাই আসুক না কেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ পলাশ দাস আপনাকে, অ্যান্ড আই ফিল রিয়েলি ব্যাড যে আপনাকে আমার বারবার ইচ্ছা করতে। আই নো দ্যাট মানে যে যার ডিসকাশন হচ্ছিল, ইউ হ্যাভ আ লট অফ পয়েন্টস টু অ্যাড, এবং সেই ডিসকাশনটা হয়তো আরও ভালো হতো, হোপফুলি ইন ফিউচার হয়তো করা যাবে। বাট আই থিঙ্ক দ্য পয়েন্টস দ্যাট ইউ হ্যাভ মেড স্পেসিফিক্যালি ইন টার্মস অফ দ্য 3 হাউস, যে মাল্টি ডাইমেনশনাল পভার্টির জায়গা থেকে আমাদের হেটেরোজেনিটিটাকে আইডেন্টিফাই করে সেটাকে কনসিডার করে, অ্যান্ড দেন ক্লাইমেট রিলেটেড যে ইস্যুগুলো আছে সেগুলোকে মাথায় রেখে হোয়াট ক্যান উই ডু, সোশ্যাল প্রোটেকশনের যে ব্যাপারটা আপনি এসেছেন, কোঅর্ডিনেশনের, ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশনের ব্যাপারগুলো নিয়ে এসেছেন। আই হোপ দ্যাট উইল প্রোভাইড ইম্পর্টেন্ট ইনসাইটস ফর দ্য পলিটিক্যাল অ্যাক্টর্স যারা এখানে আছেন। সো আমরা এক্সপার্টদের কথা শুনলাম, এখন একটু পলিটিক্যাল অ্যাক্টর এবং তাদের কাছে যাই। আমি প্রথমে মাহমুদা হাবিবা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। অফকোর্স ইউ রেসপন্ড টু দ্য পলিসি সাজেশন দ্যাট আইস, এবং অ্যাট দ্য সেম টাইম আপনি যেহেতু বিএনপি মিডিয়া সেল এবং কৃষক দলের সাথেও যুক্ত, ফুড সিকিউরিটির বিষয়টা এসেছে, এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা হয়নি, বাট ফাহমিদা আপা একটু বলেছেন যে আমাদের এগ্রিকালচারাল সিস্টেমটা কীভাবে ডেভেলপ করতে হবে। ইফ ইউ শেয়ার ইউর পার্সপেক্টিভ অন দ্যাট অ্যান্ড প্রোভাইড সাম ইনসাইটস অফ কীভাবে আমরা এই পলিসিগুলোকে কীভাবে ইসে করতে পারি। আচ্ছা, আপা এখানে আসেন। ওকে, ধন্যবাদ শাহান ভাই, এবং আমি খুবই সম্মানিত আজকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। কিন্তু একটু কথা না বলেই পারছি না, পড়ে এসেছি একটা, প্রশ্ন এসেছে আরেকটা। আজকে আমি ফার্স্ট সেশনের জন্য আই ওয়াজ অ্যাকচুয়ালি অ্যাসাইন্ড, সেখানে সেশনটা ছিল আমাদের আনএমপ্লয়মেন্ট এবং আরেক মানে স্কিলড মাইগ্রেশন নিয়ে। যাই হোক, ফুড সিকিউরিটি নিয়ে যেটা নিয়ে আপনি কথা বলতে বললেন, আসলে এই টোটাল বিষয়টা তো অঙ্গাঙ্গিভাবে জড়িত। দারিদ্র্য বিমোচন, বৈষম্য দূরীকরণ এবং ফুড সিকিউরিটি, এই 3টা আসলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পলিসির দিক থেকে কিছু কথা বলতে চাইছি, আমার দলে যেহেতু পলিসি বলার এখানে আমার সুযোগ আছে। দারিদ্র্য বিমোচন কোনো বা ফুড সিকিউরিটি প্রোভাইড করা
মানে এটা কোনো হঠকারী বিষয় না, এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ করার মতো একটা কাজ, যেটা বহু বছর আগেই হওয়ার কথা ছিল। 54 বছরে এটা সেই লক্ষ্যে পৌঁছাতে পারেনি যেটার সুযোগ ছিল আমাদের কাছে। এই বাস্তবতায় আমাদের যে পরিকল্পনা, সেটা প্রথম এবং প্রধান স্টেপ হচ্ছে আমরা আমাদের খুব দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাই মানব সম্পদে। মানব সম্পদে বিনিয়োগে আমরা শিক্ষা এবং স্বাস্থ্যকে খুব বড় ধরনের প্রাধান্য দিয়েছি আমাদের পরিকল্পনায়। আমরা প্রাধান্য দিয়েছি কৃষিকে, আমরা প্রাধান্য দিয়েছি প্রশিক্ষণ এবং কর্মসংস্থানকে। এটার কারণ হচ্ছে দেশে, আর যেটা আপনি সমতার প্রশ্ন, সেটা হচ্ছে সমতাটা তো আসলে দেশের সব অঞ্চলের মানুষ, যেমন সুযোগের সমতা যখন আমি বলি, তখন ঢাকা শহরের যিনি সুযোগ একটা শিশু কিংবা শিক্ষার্থী কিংবা একজন প্রফেশনাল পান, তার ধারে কাছেও কিন্তু উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, হাওড় বাওড়ের মানুষদের কথা ভাবাই যায় না। আমাদের পরিকল্পনাটা এইভাবেই আমরা প্রণয়ন করতে চাইছি যে দেশের প্রতিটা অঞ্চল, বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চলগুলোকে থার্ড সেক্টর ধরে তাদের মধ্যে সেই সেক্টরগুলোতে আমরা সোশ্যাল সিকিউরিটি নেট, যেটা নিয়ে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল, সোশ্যাল সিকিউরিটি নেট এবং এই ফুড, মানে স্পেশালি এডুকেশন অ্যান্ড হেলথ, আবার এটা দিয়ে শুরু করছি, ফুডে আসি। কৃষি আমাদের জন্য একটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট সেক্টর। আমরা যাই বলি না কেন, এখনও আমাদের দেশে ফর্মালি 47% অফ দ্য জব এখনও কৃষি ক্ষেত্র থেকে মানে আসে। অবিশ্বাস্য একটা সংখ্যা, তাই না? খুব অবাক লাগে। 47% চাকরি বা কর্মসংস্থান যে কৃষি থেকে আসে, এটা অনেকেই কিন্তু জানেন না। এই কৃষিকে এম্পাওয়ার করাটা খুবই খুবই জরুরি। টোটাল কৃষিখাতকে এম্পাওয়ার না করতে পারলে এই কৃষিখাত থেকে বেনিফিট নেওয়ার কোনো সুযোগ নাই। কৃষিখাতকে এম্পাওয়ার বলতে আসলে আমরা কি বুঝি? আমরা বুঝি কৃষকের স্পেশাল প্রোটেকশন। কারণ হচ্ছে আমাদের যে কৃষিজীবী, মানে যদিও কৃষি প্রধান বাংলাদেশ, এই রচনা পড়েনি এখানে এমন কেউ নাই। সম্ভবত আমি বাংলা মিডিয়াম বলে রচনা বলছি, আপনারা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছেন আপনাদেরকে হয়তো এই ধরনেরই কিছু লিখতে হয়েছে, অ্যাসাইনমেন্ট বা কিছু। কিন্তু এই কৃষি প্রধান বাংলাদেশে আসলে এই অবহেলিত জনগোষ্ঠী, যারা অধিকাংশই ইনফর্মাল মানে ইনফর্মাল লেবার দেয়, যেটা আমাদের প্রথম প্রধান প্ল্যানিং হচ্ছে যে ইনফর্মাল যে লেবারগুলো, যেগুলো আসলে খুব ভ্যালু অ্যাড করে না ইকোনমিক্যাল প্রসেসে বা গ্রোথে, টোটাল এই কৃষি সেক্টর শুধু নয়, অন্যান্য সেক্টর যেখানে লেবারটা আসলে ইনফর্মাল হয়ে আছে, আমরা এগুলো একটা স্ট্রাকচার আওতায় আনতে চাই। এটা আমাদের কৃষি পলিসির একটা অন্যতম প্রধান লক্ষ্য। এর বাইরে আরও কিছু স্পেশাল আমাদের, মানে আমি মনে করি যে খুব যুগান্তকারী চিন্তার মধ্যে কৃষক কার্ডটা, যেটা কৃষক বা ফার্মার্স কার্ড, এবং যেটা সোশ্যাল সেফটি নেট নিয়ে যখন আমি কথা বলি তখন এটা ফ্যামিলি কার্ড। কেন কৃষি এবং ফ্যামিলি কার্ডটা আমি পাশাপাশি বলছি, তার একটা ব্যাখ্যা আছে। ফ্যামিলি কার্ডে প্রতিটা পরিবারের প্রধান নারীকে যেই কার্ডটা প্রোভাইড করার কথা বলা হয়, তাকে কিন্তু কৃষিজাত পণ্যগুলোই প্রোভাইড করা হবে। 2,500 থেকে 3,000 টাকা মূল্যের প্রতি মাসে, যেটা প্রোভাইড করার পরিকল্পনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়েছে। কোন ফসলগুলো? সেই ফসলগুলো যেটা কৃষকরা উৎপাদন করবেন, কিভাবে সেই ফসল আমরা পৌঁছে দিব? প্রতিটা ইউনিয়নে একটা করে ক্রয় কেন্দ্র তৈরি করা হবে। এই 4.5 কোটি আমাদের একটা হিসাব, মানে ক্যালকুলেশন আছে, কমপক্ষে 4.5 কোটি কার্ড প্রণয়ন করা হবে। এই 4.5 কোটি পরিবারের কাছে প্রতিনিয়ত যে কৃষিজ দ্রব্য পৌঁছে যাবে, সেটা কেনা হবে কৃষকের কাছ থেকে। প্রতিটা ইউনিয়নে যে ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে, মিনিমাম যে প্রোডাকশন, কমপক্ষে যে প্রোডাকশন কস্টিং, তার বাইরে 10 to 12% প্রফিট ধরে কৃষকের কাছ থেকে তার পণ্য কিনে নেওয়া হবে। কৃষককে সুরক্ষিত করতে পারলে যেটা হয়, সেটা হলো বাংলাদেশের মতো একটা দেশ, সেটা হচ্ছে কৃষি পণ্যে ভরপুর হয়ে উঠবে বলে আমরা বিশ্বাস করি। এইটাকে সুষ্ঠু এবং সমানভাবে বিনিয়োগের একটা মাধ্যম হচ্ছে ফ্যামিলি কার্ড। এর বাইরে আরও অসংখ্য বিষয়, যেটা সবচেয়ে বড় কথা, প্রত্যেকটি মানবিক এবং নাগরিক অধিকার নিশ্চিত করা মানে হলো প্রতিটা নাগরিককে সমান অধিকার নিশ্চিত করা। খুব গড়গড় করে বলে যাচ্ছি, কাজগুলো এত সহজ নয়। এটা পরিকল্পনা। বাংলাদেশের অবকাঠামো এমন একটা অবস্থায় আছে যে মোটামুটিভাবে একটা দৃশ্যযোগ্য পরিবর্তন আনতেও একটা দীর্ঘ সময় লাগবে, কিন্তু পরিকল্পনা এবং পরিকল্পনার পাশাপাশি কীভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করা যাবে সেটা নিয়েও আমরা প্রতিনিয়ত কাজ করছি। শাহান ভাই একটা কাশি দিয়ে ফেলেছেন, আমার মনে হচ্ছে 5 মিনিট প্রায় হয়েই গেল, কাজে আমি আর আপনাদের কাছে কথা বাড়াতে চাইছি না। এটুকু বলে শেষ করি যে সোশ্যাল সেফটি নেট তখনই
সত্যিকার অর্থে কার্যকর হবে যখন এই মানে বাংলাদেশে প্রতিটা মানুষ কেবল এটার আওতাভুক্ত হবেন না, এখান থেকে মানুষ বেরিয়ে সেই শ্রেণীর মানুষরা বেরিয়ে আসবেন যাদের আসলে এই সেফটি নেটের কোনো প্রয়োজন হবে না, এবং তারা এই সেফটি নেটের তো মানে প্রোভাইড করা একটা পার্ট হয়ে দাঁড়াবেন। এটা পুরোটাই কিন্তু আসলে একটা চক্র। এই চক্রটা যদি সুষ্ঠুভাবে ঘোরাতেও একটা সময় লাগবে। এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে, সদিচ্ছা আমাদের সবারই আছে, কিন্তু এই 20 কোটি লোকের এই কাজগুলো কোনোটাই খুব সহজ নয়। কর্মসংস্থান প্রশিক্ষণ নিয়ে কিছুই বলার সুযোগ হলো না আপনাদের, হয়তো আগামী কোনো একটা দিন কথা হবে। আমার কথার মধ্যে হয়তো রাজনৈতিক অংশটা বেশি, কিন্তু কী বা করার আছে এটাই তো বোধহয় জানতে চেয়েছেন শায়ন ভাই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপা। আই থিঙ্ক আপনি যে বললেন যে আপনি একটা পড়ে আসছেন আরেকটার পরীক্ষা দিচ্ছেন, সেটা কিন্তু মোড়ে হলো না। আমার মনে হচ্ছে যে আপনি না, and I think it's very important that আপনি যে ভিশনটা প্রোভাইড করলেন in terms of social safety net and in terms of the other things. Of course, whoever comes into power, I think of course the experts are ready to provide the necessary support এই জিনিসপত্রগুলোকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব বা কি করব। So we have heard about the vision of one party. Now let's welcome Dr. Tasnim Jara, Senior Joint Member Secretary NCP. ওভারঅল মাল্টি ডাইমেনশনাল পভার্টি নিয়েই খুব সম্ভবত আপনার একটা নিজস্ব ভিশন আছে, সো উই ওয়ান্ট টু হিয়ার অ্যাবাউট দ্যাট। অ্যান্ড যদি ওই ভিশনের জায়গা থেকেই পলিসি প্রায়োরিটিসের জায়গা থেকে হোয়াট ইউর পার্টি ইজ থিঙ্কিং, ইফ ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্যাট। আপনি কি ওখানে যেতে যাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। Thank you very much for having me, and thank you to Dr. Sharif Chaudhry for an excellent keynote presentation. I think that really showed that the story of poverty in Bangladesh is really not a story of scarcity. It is a story of exclusion from opportunity, from fair wages, and from dignified livelihoods. So আমাদের দেশে ট্যালেন্টের অভাব নাই, পোটেনশিয়ালের অভাব নাই, but what we've been denied is we've been denied fairness. And I will tell a story. আমি টাইমের মধ্যেই থাকার চেষ্টা করব। খুব ছোট্ট একটা গল্প, real life story that illustrates some of the concepts that's come up in the panel, and hopefully also shows way forward for those who would implement the policy changes that's needed to correct the situation. সো এখানে আছেন রতন হালদার ভাই, এটা ঝালকাঠিতে বাসন্ডা নদীর পাশে। জুলাই মাসে ওনার সাথে দেখা হয়েছিল। উনি খুবই পরিশ্রমী একজন মানুষ। ভোর 6টার সময় উনি ঘুম থেকে ওঠেন, তারপরে উনি যান কলা পাতা কাটতে। কলা পাতা কেটে তারপরে যেই জায়গায় বিক্রেতারা আসেন, উনি এখানে পেয়ারা, লাউ এবং আরও কিছু ফলমূল বিক্রি করছেন। এই বিক্রেতারা যেই জায়গায় তাদের ঝুড়িগুলি রেডি করে সেখানে তিনি চলে যান, সেখানে ওনার কলাপাতা দিয়ে উনি ঝুড়িগুলি সাজিয়ে দেন। উনি একটু প্রাউড ছিলেন, উনি বলছেন আমি এটা খুব ভালো করে পারি, যে জন্য এই কাজটা আমার করতেই হয়, ওনারা ছাড়তে চান না। সো ওখানে ওনার কিছু ইনকাম হয়, এটা উনি দুপুর 12টা পর্যন্ত করেন। এরপরে উনি ওনার নিজের ঝুড়ি নিয়ে 2.5 ঘন্টা নৌকা বেয়ে এই জায়গাটাতে আসেন। এই জায়গাটাতে এসে উনি রাত 8টা পর্যন্ত বিক্রি করেন, তারপর আবার 2.5 ঘন্টা নৌকা রো করে উনি বাসায় ফেরত যান। আবার পরের দিন শুরু হয় সকাল 6টা থেকে ওনার এই রুটিন। সো উনি পরিশ্রম কম করছেন না। একটু আক্ষেপ করে বললেন যে আমার ছেলেটা যদি চাকরি পেত তাহলে হয়তো আমার এত কষ্ট করা লাগতো না। ওনার 2 ছেলে আছে, রাজীব হালদার, সজীব হালদার, দুজনকেই উনি পড়াশোনা করিয়েছেন। ছোট ছেলেটা স্কুলে আছে, বড় ছেলেটা বিএ পাস করেছে 1.5 বছর আগে। চাকরি খুঁজছে, চাকরি হয়নি। উনি বলছিলেন যে চাকরি একটা হয়েছিল, সরকারি একটা প্রজেক্ট, একটি বাড়ি একটি খামারে চাকরি পেয়েছিলেন পিয়ন হিসেবে, কিন্তু 7 লাখ টাকা ঘুষ চাওয়া হয়েছিল। তো তখন রতন ভাই বলছিলেন যে আমার তো 7 লাখ টাকা নাই, কিন্তু 7 লাখ টাকা থাকলেও আমি কেন দিব, আমি তো আমার ছেলেকে পড়াশোনা করিয়েছি, ঘুষ দিয়ে কেন ওর চাকরি নিতে হবে। এই যে কথাটা, আমি আমার ছেলেকে তো পড়াইছি। উনি নিজে পড়াশোনা করতে পারেন নাই, কারণ ওনার বাবা মারা গিয়েছিল যখন ওনার বয়স খুব অল্প ছিল। তো উনি এই অনেক পরিশ্রম করে উনি চিন্তা করেছেন ওনার ছেলেদেরকে উনি পড়াবেন, এবং উনি পড়াচ্ছেন। তো এই যে উনি কথাটা বললেন আমি তো পড়িয়েছি, আমি কেন ঘুষ দিয়ে চাকরি নেওয়াবো। দ্যাট ইজ দ্য হোল স্টোরি অফ আওয়ার টাইম, অফ হাউ the poverty is not really accidental, it is by design.
So এই গল্পটা থেকে I will briefly talk about 3 concepts and the policy changes আমাদের পার্টি থেকে যেগুলো আমরা বলছি, how this flows from lived experiences of people in Bangladesh. The first one is we must view poverty as deprivation of capabilities. So poverty is not just a lack of income, but it deprives people from their basic capabilities. এখানে রতন ভাইয়ের প্রবলেমটা কিন্তু এতটুকু না যে তার earning কম, but his freedoms have been curtailed. And to borrow from Amartya Sen, poverty is not just absence of income, but it is absence of the freedom to choose a life where one has risen to live. So ekhane kintu Roton bhaiyer freedoms have been curtailed at multiple levels. We have been talking about multidimensional poverty. His economic freedom has been curtailed. Onar access nai to fair wages, to fair markets. His social freedoms have been curtailed. His son's right to having an employment which he deserves without bribe has been curtailed. His political freedoms have been curtailed. His participation in the processes that governs his life have been reduced to a transactional vote. Even that was taken away from him. So what do we need in terms of changes? We need to make sure that Roton Bhai has access to fair markets, fair wages, এবং এই যে বড় একটা informal sector আমাদের আছে, এই জায়গাটাতে how do we make sure they have access to fairness? তার পাশাপাশি আমাদের পার্টির যে ম্যানিফেস্টো আছে সেখানে we have talked about strengthening local governance and talked about a system which is very similar to civic assemblies, যেখানে লোকাল পর্যায়ে মানুষজন তাদের যে পলিসিগুলো তাদের লাইফে এফেক্ট করে সেই জায়গায় they will have a voice, they will have a say, and they will be able to put opinions on the decisions that affect their lives. So those are the changes we need at the local level, at the grassroots level, যাতে করে রতন ভাইয়ের যে সমস্যাগুলো সেগুলো একদম মানে যে অনেক দূরে আছে তার লাইফের সাথে যে সম্পৃক্ত না সেই ডিসিশনগুলো যাতে ওই জায়গা থেকে না আসে, রতন ভাইয়েরও যাতে একটা অধিকার থাকে, তার জীবনটা যেভাবে চলছে তার সমস্যাগুলো নিয়ে কথা বলার অধিকার আছে এবং সেই সমাধানটা যেখান থেকে আসবে সেখানে তারও একটা মতামতের গুরুত্ব থাকে। Second, I'll talk about inequality. So inequality, I think we must view it as an ethical and a structural issue. We have long talked about inequality in terms of numbers, but as we have seen, also if you can wrap it up in 2 minutes. 1 minute. I'll try. So inequality khetre, as we have also seen in the keynote, it is not really only about numbers. Jhalokari will fall under Borishal, jeta has been shown to have larger inequality than other regions. And it also is about schools without skilled teachers. Shasthrer kotha esheche, out of pocket expenditure ekhon 74%. So a lot of families are just one health check away from sinking back into absolute poverty. It is about the man Rajiv Haldar, jar education ache, he's a graduate but he doesn't have connection, he doesn't have a job. So amader kaj is not only to equalize income but to equalize access. Universal healthcare, universal education, education that links to employment, and open budgets. This is again something we have talked about in our manifesto, যেখানে বাজেটগুলি উন্মুক্ত থাকবে, মানুষ জানবে তার টাকা কিসে খরচ হচ্ছে, and when you make this transparent, when procurement is transparent, you pave the way for accountability, and that is how we would eventually dismantle inequality, not through charity but through justice. And last point, I think that has come up again and again. Of course, we have a lot of policies, we have a lot of solutions, but who is to implement that? And the third thing that I would say is poverty and inequality, these are not technical, these are very much political. It is not by accident. Roton Bhaiyer story, ekta story na. Eta hajar hajar manusher golpo. And it is because of a process of decades of collusion between power, bureaucracy, and business that has kept people away from being able to access their rights, and that has turned the state almost into a private enterprise. Power has been used to accumulate, not to serve. So misgovernance has created this inequality, and good governance can reverse it. What do we need? We need public accountability, we need freedom of the press, and we need transparency. We need citizen oversight. So again, going back to civic assemblies, strengthening local governance, and making sure amader je institutions gulo ache, they are able to function as institutions of accountability and
the people who are supposed to implement this, the politicians, the policymakers, the bureaucracy, they are able to be held to account. I think that is what has been missing. We haven't been short on policies, but what has been short has been accountability. Last 10 seconds, Asif bhai. I know I'm going a bit over time, but concluding, আমাদের রতন ভাইয়ের জন্য কিন্তু handouts দরকার নাই. What he wants is for his son's education, his honesty, and his hard work to be counted, and that is a Bangladesh we must build, where one person's access is not restricted to the family he's born into, and we are able to see poverty alleviation, inequality reduction, not just as technical terms, but restoring freedom to live a dignified life. And that is the Bangladesh we must build. Thank you. Thank you. Thanks a lot. The problem is, I mean, the the reason that I was pushing all the panelists is because we are around 42 minutes late. So can we take questions, or just we have to just wrap up? Okay, all right. I think we have a very good discussion from a policy perspective. Jodi dekhi, in general, we have an agreement on the problem. We identified the problem, and problem je multidimensionality je focus ta ache, we got a sense of that. In terms of agenda setting, there are some agreements again among the political actors. There are some vision and multidimensionality ache, and we have actually agreed that when we are talking about poverty, it's not just about numbers. It's not just about looking into the figures or facts. It's a story. It's a story which is interlinked with politics. It's a story which is interlinked with human capability. It's a story that has multiple faces, and when we are trying to design policy, we need to address all of those. And there are visions among the political parties, but right now what we think we need is, when any of the party, I don't necessarily know whichever party comes into power, I hope that the experts will be there to identify the problems properly, to help them in finding the solutions, and to address those problems in an effective and efficient way. Thank you for this wonderful discussion that we had. We absolutely have no time. We are actually running 45 minutes late. So let me end it here with a big round of applause for our distinguished panelists.